আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইহসানুল হক সিয়াম। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে পড়ি। আমি আজ যে বিষয়টির কথা বলবো সেটা হলো ফিজিক্যালি চ্যালেঞ্জড মানুষদের বিষয়। আমাদের বর্তমান সমাজে আমরা সবাই যুগের সাথে পরিবর্তন হচ্ছি, কিন্তু আমাদের গ্রামের কিছু কিছু মানুষ আছে যারা এখনও সে আগের যুগে পড়ে রয়েছে। তারা এখনও মনে করে ফিজিক্যালি চ্যালেঞ্জড মানুষেরা তাদের পরিবারের জন্য বোঝা। গ্রামের অধিকাংশ পরিবারই যাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ ছেলেমেয়ে আছে তারা তাদের পড়াশোনায় সাহায্য করে না। তারা চায় তারা ঘরে থাকুক, পড়াশোনা করুক না করুক, তারা তাদের যতদূর পারে ঘরের মধ্যে রাখার চেষ্টা করে, বাইরে খুব কম বেরোতে। এতে তাদের অতটা দোষ নেই, এখানে মূলত দোষ হচ্ছে আমাদের সমাজেরই। আমাদের সমাজ তাদের বিকাশ ঘটাতে পারেনি। তাদের মানসিকতার বিকাশ যদি ঘটাতো তাহলে আজ এই জিনিসটা হতো না। আজ মূলত আমি আমার নিজের জীবনের কথাই বলতে এসেছি। আমি নিজেও একজন ফিজিক্যালি চ্যালেঞ্জড পারসন। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ঠিকমতো ক্যামেরাটাও দেখতে পাচ্ছি। জীবনে অনেক স্বপ্ন ছিল, বড় হয়ে ডাক্তার হব, কিন্তু আর স্বপ্ন রইল না। দেখেন আজ আমি কোথায়। ছোটবেলা থেকে পড়াশোনায় মোটামুটি ছিলাম, পড়াশোনাও মোটামুটি করতাম। ছোটবেলা থেকে বন্ধু বান্ধবী, ফ্রেন্ড সার্কেল সবার কাছ থেকে হেল্প নিয়ে চলাফেরা করতাম। যখন আমি তো ছোট থেকেই কখনো বোর্ড থেকে পড়াশোনা করিনি। এর খাতা দেখে ওর খাতা দেখে কোনো কিছু না বুঝলে শিখেছি। যখন যার পাইছি তার কাছ থেকে শিখেছি। আর সাথে আমার শিক্ষকেরা অনেক হেল্প করেছে। আমি যখন আস্তে আস্তে বড় হই, ক্লাস 6-7 পড়ি, তখন বুঝতে পারি যে আমার চোখের সমস্যা আস্তে আস্তে বাড়ছে। ছোটোবেলায় আমি অনেক ভালো খেলাধুলা করতে পারতাম, ফুটবল, ক্রিকেট, র্যাকেট, অনেক কিছু খেলতে পারতাম। কিন্তু আস্তে আস্তে যখন বড় হচ্ছি, সাথে সাথে আমার খেলাধুলার পরিমাণটা অনেক কমে যাচ্ছে। আমি যখন 7-এ পড়ি তখন ক্রিকেট খেলতে পারি। ক্রিকেটের বলই আমি চোখে দেখি না, আমি যে ব্যাট করবো বল চোখে দেখি। মাঝে মাঝে অনেক কষ্ট লাগে যে সবাই খেলতে পারে, আমি তো খেলতে পারি। তো ফুটবলটা মোটামুটি পারতাম। এভাবে করে পড়াশোনা খেলাধুলাও টুকটুক চলছে। যখন আমি 8-এ পরীক্ষা দিই, 8-এ আমি 5 পয়েন্ট রেজাল্ট করি। 8-এর রেজাল্টের পর আমার সেই জীবনে একটা গুরুত্বপূর্ণ ডিসিশনের সময় চলে আসে। 9-এ কোন গ্রুপে পড়ব। স্বপ্ন যেহেতু ছিল ডাক্তার হব, গুরুত্ব নিশ্চয়ই সায়েন্স নিয়েছিলাম। সায়েন্স নিয়ে 1 মাস মতো পড়েছি। পড়ার পরে আমি যেই প্রাইভেট পড়তাম সেখানে পরীক্ষা দিতাম, 0, 2, 3 পেতাম। আমার ইমপ্রুভমেন্ট ছিল না। আমি চেষ্টা করতাম যে আমি ভালো করার জন্য, কিন্তু আমি কোনো ইমপ্রুভমেন্ট পেতাম না। 0, 2 পেতাম 20-এ। তখন ভাবতাম যে আমি তো এরকম স্টুডেন্ট না, আমি কেন 0-তেই পাচ্ছি। অনেক ট্রাই করেছি ওই 1 মাস, কিন্তু কোনোভাবেই ইমপ্রুভমেন্ট পাইনি। পরে বাধ্য হয়ে আব্বু বললাম, আব্বু কী করবো, আমি তো কমার্স বা আর্টস নিতে ইচ্ছা নেই। আব্বু তখন বললো, এখন কী করবি দেখ, তুই ভালো বলছ। আমার সায়েন্সের প্রস্তুতি ভালো না হওয়ার কারণ ছিল বোর্ড না দেখা। আমি তো সহজে বোর্ড দেখতে পারতাম না। মূলত সায়েন্সের সকল বিষয় বোঝার বিষয়, এবং সেগুলি বোর্ডেই বোঝানো। স্যাররা সব বোর্ডে বোঝাতো, ছবি এঁকে বোঝাতো, আমি কোনোভাবে বুঝতে পারতাম না। অবশেষে আব্বু বললো যে কমার্স নিতে, কারণ আব্বু নিজেও কমার্সের স্টুডেন্ট ছিল। আমি কমার্স নিলাম। কমার্স নিয়ে যখন পড়াশোনা শুরু করি, কোনো আগ্রহই ছিল না, কারণ আমি তো কমার্সের স্টুডেন্ট হওয়ার কখনো ভাবি। আমি সবসময় চেয়েছি যে সায়েন্সে পড়বো, সায়েন্সে পড়ে ডাক্তার হবো।
এখন কমার্স নিয়ে প্রথম 9-এ পড়ি, প্রথম বছর। এখন পড়াশোনা খুবই মানসিকতা খুবই মানে অন্যরকম ছিল, যে ডিপ্রেশনে ছিলাম, কিছু ভালো লাগতো না, কিছু পড়তাম না। তো 9-এর শেষের দিকে আমার এক ফ্রেন্ড ছিল, ওর সাথে দেখা হয়, ওর সাথে হঠাৎ এক ব্যাচে দেখা হয়। ও নিজেও কমার্স ছিল। তখন আমি বললাম যে এরকম এরকম ঘটনা, তুই তো জানিস আমার বিষয়ে, আমি তো সমস্যা, আমি কীভাবে কী করলে পড়াশোনায় ইমপ্রুভমেন্ট করতে। তখনও আমার এক স্যারের কথা বললো, নাম জাকির স্যার। তো আমি স্যারের সাথে দেখা করতে গেলাম। স্যারের সাথে যখন দেখা করতে গেলাম, স্যার আমাকে পাত্তাই দিল না। স্যার বললো যে না, আমি 9-10 পড়াই না। আমি তখন বললাম, স্যার আপনি প্লিজ আমাকে পড়ান, আমি তো এইসব বিষয়ে অত অভিজ্ঞ না, আমি তো কমার্সের বিষয়ে কিছু বুঝি না, আপনি শুনেছি আপনি অনেক ভালো, আপনি একটু পড়ান। অনেক জোর টোর করার পরও স্যার পড়াবে না। তখন আমি তাকে বললাম যে স্যার আমি আমার বিজি স্কুলের এক রোল, আমি স্টুডেন্টের বিষয়ে আপনার টেনশন রাখবেন না, আমার কয়েকজন ফ্রেন্ড আছে, সবাই মিলে আমরা পড়তে আসবো, আপনার বেস্ট করে আমি পড়ব, আপনি আমাকে পড়ান। আমি তখন চুয়াডাঙ্গা জেলা সরকারি স্কুলে পড়তাম, ভিজা সরকারি স্কুল। তো ওনার বলার পর উনি রাজি হলো, যেহেতু আমি সরকারি স্কুল পড়ি আর সরকারি স্কুলে কয়েকজন স্টুডেন্ট মিলে পড়তে আসবো বেস্ট করে। তো পড়া শুরু করলাম। পড়তে পড়তে মাঝে ভাইয়া একদিন বলেছিল যে আমি যার কাছে পড়তাম, জাকির ভাই। তো মাঝে মাঝে ভাইয়া একদিন বলছিল যে তোমার যদি কোনো সমস্যা হয় তুমি বিকালেও আসতে হবে। আমি ভাইয়ের ওই কথা শোনার পরে মানে প্রতিদিন সকালেও পড়তে যেতাম, বিকালেও পড়তে যেতাম। অবশ্য বিকালে আমার কোনো ব্যাচ ছিল না, ইন্টারে ব্যাচ পড়াইতো, তার মধ্যে আমি যে বসে থাকতাম যে একটা দুটো অঙ্ক যদি শিখতে পারি। ভাইকে অনেক জ্বালাইতাম যে ভাই এই অঙ্কটা কীরকম হবে, ওই অঙ্কটা কীরকম হবে। তো ভাইও আমাকে দেখাতো, কোনো কিছু না করতাম, আমি ওই ভাইয়ের কাছে হাতে হাতেই শিখতাম। ইন্টারের ব্যাচের পাশাপাশি একা একা বসে বসে পড়তাম, করতাম। এভাবে করে 9-এর বছরটা চলে গেল। 10-এও ভাইয়ের কাছে পড়েছিলাম। আর আল্লাহর রহমতে 10-এ ভাইয়ের কাছে অঙ্ক যেভাবে শিখেছি, হাতে হাতে ধরে ধরে যেভাবে শিখেছে, যার কারণে আমার মানে কী বলবো, আমার বেসিক একটা অন্যরকম একটা ভালো জায়গায় চলে গেছে। আমার অ্যাকাউন্টিংয়ের বেসিক খুব ভালো হয়ে যায়, যার মাধ্যমে আমি এসএসসি পরীক্ষায় 4.91 পাই। আমার আশা ছিল যে 5 পয়েন্ট পাবো, যতটা পড়াশোনা করেছি তার দ্বারা বোঝা আমার কিছুটা আইডিয়া ছিল যে আমি 5 পয়েন্ট পাবো। তো আল্লাহ কী বলবো, আল্লাহ হয়তো ভালোর জন্যই করেছে, আমার 4.91 আসে, একটা সাবজেক্টে 4 মার্কের জন্য পাই। তো যখন 10 পাস করলাম, এবার ইন্টারে উঠলাম, তারপর ভাইয়ের কাছে পড়তে গেলাম। ভাইয়া খুবই অসুস্থ হয়ে পড়লো, ভাই আর পড়াতে পারলো। তখন ভাই আমাকে একজনের পরিচয় দিল, যে একজনের ঠিকানা দিল যে এর কাজ করতে, এও ভালো পারে। ইন্টারে তৌহিদ ভাইয়ের কাছে পড়তে গেছিলাম। তৌহিদ ভাইয়ের কাছে পড়তে যাওয়ার পরও ভাইয়াও অনেক ভালো ছিল। আমার লাইফে সত্যি আমি যে অঙ্ক যে বোর্ড না দেখেও করা যায়, আমি নিজেও বিশ্বাস করতে পারতাম না যদি আমি নিজে এভাবে না অঙ্ক করতাম। আর মূলত এর পিছনে আমার টিচারদের অনেক হাত ছিল, যে তারা আমাকে হাতে হাতে ধরে ধরে অঙ্ক করিয়েছে। ইন্টারেও একই রকম, তৌহিদ ভাইও আমাকে একদম খুব কাছে বসিয়ে নিজের খাতায় অঙ্ক করে করে দিয়ে আমাকে বোঝাতো। আমি ভাইয়াকে অনেক ডিস্টার্ব করতাম, তা ভাইয়া কিছু মনে করতাম না, ভাইয়ারও খুশি হতো যে আমি, তার আগ্রহ ছিল যে অঙ্ক বোঝার, এভাবে ভাইয়া অনেক হেল্প করতো। এই ইন্টারে যখন আমি টেস্ট পরীক্ষা দিই, তখন ভাইয়া বলেছিল যে তোমার যত পড়াশোনা দেখেছি, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, আমি জানি। আমি মাঝে মাঝে হাসতাম, ভাইয়া কত ছেলেপেলের মধ্যে আমি চান্স পাবো, ও কত ছেলেপেলে পরীক্ষা দেয়, কী করে চান্স পাবো, আমার দ্বারা সম্ভব? ভাইয়া বলছে না, তুমি চান্স পাও। আমি টেস্ট পরীক্ষার পর আমি এইচএসসির জন্য প্রিপারেশন নিলাম, এইচএসসি পরীক্ষা দিলাম। এইচএসসি পরীক্ষা দেওয়ার পর শেষ করার পর আমি এবার ঢাকায় কোচিং করতে আসতে চাচ্ছিলাম, কিন্তু আমার ফ্যামিলির, বিশেষ করে আমার আব্বু মানতে চাচ্ছিল না, কারণ আব্বু মনে করছিল যে আমি চান্স পাবো না, আমি অতটাও ভালো না বা এই জাতীয়। যাই হোক, আব্বুর মনে কী ছিল আমি সঠিক জানি না, সে মূলত না করছিল। আর তার ভয় ছিল যে আমি চোখের সমস্যা, আমি কী করে একা একা ঢাকায় থাকবো, কী করে পড়াশোনা করবো ঢাকায়, আমার তো সম্ভব না। এই জন্যই আরও যাই দিন। আমার অবশ্য
আমার আবার মন খারাপ ছিল যে আমার মন খারাপ ছিল কারণ কি আমার আরেক ভাই আসছে আমার ছোট ভাই শিহাব নাম, ও হচ্ছে 18-19 সেশনের ছিল। ও বর্তমানে বুয়েটে পড়ে। ও তখন ঢাকায় কোচিং করতে গেছিলো। ওই জন্য আমার একটু মন খারাপ যে ও আরেক ছেলে ঢাকায় কোচিং করাবে, আমার করাবে না। তো অনেক বলা পরে আব্বু বোঝানোর পরে আব্বু রাজি হয়েছে আমার ঢাকায় কোচিং করাবে। তখন আমি ঢাকায় কোচিং করতে আসি। ও আরেকটা বিষয়, আমার ভাইয়ের কথা তো বলা হয়নি। আমার ভাই আছে, ওর নাম ইশতিয়াক আহমেদ শিহাব। ও বর্তমানে বুয়েটে পড়ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। আর আমার পড়াশোনার পিছনে ওরও অনেকটা অবদান আছে, কারণ ছোটোবেলায় আম্মু আমার বিষয়টা ভাবনায় রেখেই ওকে এক ক্লাস উপরে ভর্তি করে। আমি যখন 1-এ পড়ি তখন ওকে 2-তে, আমি যখন 2-তে পড়ি ও তখন 3-তে পড়তো। এভাবে করে সিরিয়াল মেনটেন করে ওকে উপর ক্লাস রাখা হয়, যার মধ্যে ও যখন কোনো কিছু শিখতো আমার পরে কাজে লাগতো। ও শিখে এসে আমাকে শেখাতো, আমার অনেক হেল্প হতো। আমার বোর্ড না দেখতে পারলে ওর কাছে অনেক কিছু শিখতাম। তো এভাবে করে পড়াশোনা চালিয়েছি। তো ও যখন বুয়েটে সব পড়ছে তখন তো আমি বাসায়। ও 18-19 সেশনে চান্স পেয়ে গেছে, আর আমি 19-20 সেশনে। তখন আমি এসএসসি পরীক্ষা দিয়েছি 19 সালে। তো বাসায় বলার পর আব্বু রাজি হয়েছে, ঢাকায় আসলাম। আব্বু মাঝে মাঝে বলতো, তুই পড়িস কী করে, তুই চান্স পাবি, তুই তো বোর্ডে কিছুই দেখিস না, তুই শিখবি কী করে, তোর দ্বারা কি সম্ভব, তুই কি আদৌ ঢাকা ইউনিভার্সিটি পড়তে পারবি বা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়। আব্বুর ভয় ছিল যে আমি তো চোখেই দেখি না, আমি কী করে পড়াশোনা করবো। তো কী বলবো, যখন ঢাকায় কোচিং করতে আসি, ঢাকায় প্যারাগনে কোচিং করতাম। আসলে মানে যদি না দেখতাম কখনো বিশ্বাস হতো না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইয়েরা যে কত হেল্পফুল, কত যে আপন ভাবে আমাদের কোচিংয়ের সবাইকে, ওটা বলার মতো না। প্যারাগনের প্রত্যেকটা ভাই আমাকে প্রচুর হেল্প করেছে। আমার চোখের সমস্যা থাকার কারণে ভাইয়ের যখন বলতাম ভাই আমি বুঝতে পারছি না বা ইয়ে করতে পারছি না, ভাইরা খুবই কাছ থেকে বোঝাতো, খুবই একদম কী বলবো, মানে আমার বলার মতো ইয়ে নেই। তারা সবসময় আমার সাথে খুবই ভদ্র ব্যবহার করেছে। আমার যে কোনো সমস্যা হলে বলেছে যে তোমার যে কোনো সমস্যায় পড়লে আমার কাছে আসবে, আমার ফোন নাম্বার নাও, আমার কাছ থেকে যখন সমস্যা হলে তুমি আমার সাথে যোগাযোগ করবে। ওভাবে করে আমি কোচিংয়ে যখন কোনো বোর্ডে কিছু বুঝতাম না, বোর্ডে দেখতে পারতাম না, শুনতাম জাস্ট, তখন বুঝতে না পারলে ভাই বলতাম ভাই এই যে লাইন আপনি কী বলছেন বুঝলাম না, তখন ভাই আমার খাতায় করে দেখে দিত। এভাবে করে কোচিংটা করলাম। কোচিংয়ের কী বলবো, তো আমার চান্স পাওয়ার পিছনে ওনাদেরও অবদান ছিল। আমার বিষয়ে বললাম না, আমার প্রত্যেকটা টিচারের এত প্রচুর অবদান আমার পড়াশোনায় ভালো রেজাল্ট করে। তো কোচিং করলাম, কোচিং করতে করতে আমি যখন ইন্টারমিডিয়েটের আমাদের রেজাল্ট দেবে, এসএসসি রেজাল্ট দেবে, ওই সময় অনেক ভয়ে ছিলাম যে কী হবে। আব্বু তো অনেক কষ্টে আমার ঢাকা পাঠিয়েছে, আমি যদি তাদের সম্মান না রাখতে না পারি। মূলত আমার ফ্যামিলিটা মধ্যবিত্ত ফ্যামিলি, তা বুঝতেই পারছেন যে ঢাকায় কোচিং করানো কেমন একটা টাফ হতে পারে। তা আমি কোচিং করতে এসেছিলাম, তো রেজাল্ট দিল ওই দিন, যেদিন রেজাল্ট দিল ওই দিন আমার এসেছিলো গোল্ডেন A+। মানে আমি নিজেও অবাক যে আমি রেজাল্ট শুনে আমি আশা ছিলাম পাবো, তারপর মানে বাস্তবে আমি যে এত খুশি হয়েছিলাম, আমি ওই দিন অনেক কেঁদেছিলাম আনন্দে, আর সারা রাত তো ঘুমাইনি। আব্বু অনেক খুশি হয়েছে। আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে আমি আমার আব্বুর খুশি করতে পেরেছি, যে আমি চান্স পেয়েছি, আমি আমার আব্বু আমি এসএসসি গোল্ডেন পেয়েছি, আমি আমার আব্বুর খুশি করতে পেরেছি। তা তারপর আব্বু অনেক খুশি হয়েছিল। আমার ফ্যামিলিতে অনেক আব্বুর অনেক মানে বুঝতে দিতে পারেন রেজাল্ট ভালো হলে বাবা মার সাথে কেমন কথা বলে, ওটাই আব্বু আম্মু অনেক খুশি দেখেছি। পরে আমি কোচিংয়ে করলাম, কোচিং করার পর যখন আমি অ্যাডমিশন দিলাম, অ্যাডমিশনের সময়ও আব্বু যখন পরীক্ষা দিতে যাই তখনও আব্বু বলে, শোন, না চান্স পেলে মন খারাপ করবি না, তোরও ওইসব নিয়ে ভাবতে হবে না, তুই চোখের সমস্যাতে কী হয়েছে, আমরা তো থাকবি, তুই চান্স পাইস বা না পাইস কখনো মন খারাপ করবি না। আমার ওই কথাটা এখনও বাজে যে আব্বু মনে করেছে যে আমি মনে হয় চান্স পাবো না, তো ওই জন্য আমার কত সান্ত্বনা দিয়েছিল পরীক্ষা আগে। তো আমি পরীক্ষা দিয়ে আসলাম, পরীক্ষা সে আব্বু বলেছিলাম আব্বু মোটামুটি ভালোই হয়েছে, বাকিটা আল্লাহর উপরে। তো তারপরে রেজাল্ট যখন আসলো আমি 458তম হলাম। মানে আমি কি বলবো,
458তম আমি নিজেও কল্পনা করিনি আমি 458তম হব। তা আল্লাহর মতে 458তম হয়েছি সি ইউনিটে। আমি মূলত একটা ইউনিটেই পরীক্ষা দিলাম, শুধু সি ইউনিটে। তারপর চান্স পাওয়ার পরে ভর্তি হলাম কিছুদিন পর। আব্বুও তো অনেক খুশি, আব্বু আম্মু সবাই খুশি, পরিবারের সবাই এখন খুশি। তো ভর্তি হওয়ার পরও আমার যখন আমি কোচ তখনও ক্লাস শুরু করিনি ক্যাম্পাসে। তা আমি অনেক ভয় পেতাম যে ক্যাম্পাসে যাব, কী করব, কি হবে, ক্যাম্পাসে বাইরে কেমন আল্লাহ জানে। তো ক্যাম্পাসে যাওয়ার পরে ক্লাসগুলো করার পর বুঝতে পারলাম না, আমার ধারণা পুরোটাই ভুল ছিল। এখানে ভাইয়েরা স্যার ম্যাডামরা অনেক হেল্পফুল, অনেক কিছু, অনেক সাহায্য সহযোগিতা করে, অনেক রকম উপকারে আসে। যেমন কি বলবো, আমাদের ডিপার্টমেন্টেরই স্টুডেন্ট অ্যাডভাইজার আমাদের ইথিয়া ম্যাডাম, তারপরে সুমন দাস স্যার, যে কোনো সমস্যা হলে তাদের কাছে যাই তখন তারা খুবই ক্লোজলি আমাদের সাহায্য করে। বিশেষ করে আমাকে তো খুবই সাহায্য করে, কারণ আমার স্যাররা চোখের সমস্যার কারণে আরও বেশি আমার উপরে কেয়ার করে। আমি যখন ক্লাসে বুঝতে না পারি তখন আরও বেশি হেল্প করে। আর বিশেষ করে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমার অতটাও বোর্ড দেখার প্রয়োজন হয়নি পড়াশোনার ক্ষেত্রে, কিন্তু এখন আমি অনার্স লেভেলে এসে ভার্সিটিতে আসার পর আমার এখন মনে হচ্ছে যে আমার জন্য বোর্ডটা দেখা খুবই দরকার ছিল। কারণ এখন মাল্টিমিডিয়া ক্লাস নেই, আর আমাদের মূলত ক্যাম্পাসে ভার্সিটি লাইফে ক্লাসগুলোই বেশি ইম্পর্টেন্ট। আর ক্লাসে যেহেতু মাল্টিমিডিয়া নেই আমি তো দেখতে পারি না, তো অনেক অসুবিধা হয় অবশ্য। তো এখন একটু টাফ হয়ে যায় বেশি পড়াশোনার ক্ষেত্রে। তারপরও ক্লাসের বন্ধুরা সহপাঠীরা সবাই হেল্প করে, যে আমার খাতা টাতা বিভিন্নভাবে দিয়ে হেল্প করে। আর স্যার ম্যাডামরাও মাঝে মাঝে না বুঝতে পারলেও স্যাররা আমার বলে যে তুমি কোন সমস্যা যদি হয় বলো, তখন স্যাররা ক্লোজলি হেল্প করে। একদিন কী হয়েছিল যে একদিন সুমন দাস স্যারের ক্লাস করছে ম্যাথের, আমি অঙ্ক করছি না, আমি চুপচাপ বসছিলাম। স্যার বোর্ডে মাল্টিমিডিয়ায় অঙ্ক দিয়েছে করতে, মানে প্রশ্ন দিয়েছে মাল্টিমিডিয়ায়। স্যার তখনও জানতো না আমি চোখের সমস্যা। আমি যখন অঙ্ক না করে বই পৃষ্ঠা উল্টাচ্ছি একা একা, তখন স্যার বলছে এই দাঁড়াও। স্যার দাঁড়াতে বললো, আমি দাঁড়ালাম। স্যার বলছে তুমি অঙ্ক করছো না কেন, বইয়ের মধ্যে কী দেখছো? আমি তখন বলছিলাম যে স্যার আমি তো সমস্যা দেখতে পাই না। পরে বলছে এটা তুমি আগে জানাবো না আমার? আমি বলছি স্যার আমি বুঝতে পারিনি। তখন স্যার বলছে তাহলে বসো, সমস্যা নেই, আর যদি কোনো সমস্যা হয় আমাকে বলো। তো এরকমই যে ক্যাম্পাসে অনেক কিছু, অনেক কল্পনা ছিল যে ভুল, যা আমি এখন বুঝতে পারি না। স্যার ম্যাডামরা অনেক হেল্পফুল, অনেক কিছু, অনেক সাহায্য সহযোগিতা করে। আর কি বলবো, আর একটা বিষয় হচ্ছে আমাদের সমাজে যেই মানে কি বলবো, যে মানুষগুলো আছে ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষদের অবহেলা করে, তাদের কাছে একটাই অনুরোধ যে আমরা হয়তো আপনাদের মতো দেখতে পারি না, আপনাদের মতো চলতে পারি না, আপনাদের মতো সবার সাথে মিশতে পারি না, কিন্তু আমরাও কিন্তু মানুষ। আমি কি বলবো, আমার মাঝে মাঝে অনেক খারাপ লাগে যখন দেখি যে আপনারা কি বলবো, যখন দেখি যে আমি এই কাজটা করতে পারছি না, সে এই কাজটা করছে। মানে বলবো কি, আমার নিজের অনেক খারাপ লাগে যখন অনেক কিছু করতে পারি না। আপনাদের সামনে আজ এই পথটা অবলম্বন করেছি কেন জানেন? কারণ আমার যখন টিউশনি করে দিই তখন মানুষ বলে যে আমি পড়াইতে পারবো না, আমি চোখের সমস্যা, আমি কাউকে পড়াইতে পারি না। আমাকে বের করে দেয়, বলে যে না, ডাইরেক্টলি বলে না কিন্তু ইনডাইরেক্টলি চলে যাইতে হয়, তারা পড়াতে চায় না। আমি যদি পড়াতেই না পারি তাহলে আমি কি করে এখানে আসলাম? তো যাই হোক, আমি তাদের বিষয়টা অত খারাপলিও নিইনি, আমি নর্মালি নিয়ে এসেছি। তা আমি ভাবলাম যে বাসায় যদি সরাসরি না পড়াতে পারলো, অনলাইনে তো পড়াতে পারবো, তাই বাধ্য হয়ে আমি এই পথটা নিলাম যে আমি ইউটিউবের চ্যানেলের মাধ্যমে সবাইকে হেল্প করব, ছাত্রছাত্রী পড়াবো। এর দ্বারা জানি আমি তাদেরও হেল্প করতে পারি। আর আমি মূলত ওই সব অভিভাবকদের বোঝাতে চাই যে আমরা পড়াতে পারি, আমরা অযোগ্য না পড়ানোর। আর আমি যদি অযোগ্য হতাম তাহলে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম না। তা এখন বাকিটা আমি এখন জানি না আমি কিছু ভুল বলেছি কিনা। যদি ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন। আর আমাদের মতো যারা ফিজিক্যাল চ্যালেঞ্জ মানুষ আছে তাদের
তাদের পরিবারদের বলবো যে তাদের সাহায্য সহযোগিতা করুন এগিয়ে যাওয়ার জন্য, ঘরে আটকে রাখেন না। তাদের পড়াশোনা যদি সাহায্য সহযোগিতা করেন পড়াশোনার ক্ষেত্রে, তারা অনেক দূর যেতে পারবে। আর আমি আমার দেখে হয়তো বা আপনার মনে করবেন যে আমি দেখতে পাচ্ছি, আসলে আমি ক্যামেরাটাও ঠিক মতো দেখতে পাচ্ছি না, আপনার ক্যামেরার ঝাপসা দেখি, তাহলে বুঝতে পারছেন যে আমি কত কষ্টের বা দূরের জিনিস দেখি। আর পড়াশোনার ক্ষেত্রে নিজে পড়াশোনা করতে পারি, নিজে নিজে লিখতেও পারি, নিজে নিজে পড়াশোনা করতে পারি। আর আর কিছু আমার সেরকম কিছু বলার নেই, জাস্ট আর ছোটো ভাই আপুদের বলছি যে তোমরা সবাই সুস্থ আসো, আমাদের মতো না, কিন্তু তোমরা কিন্তু একদম সুস্থ সবল। তাই তোমাদের পড়াশোনাটা খুবই দরকার। পড়াশোনা যদি উন্নত না করতে পারো, পড়াশোনা যদি উন্নতি না করতে পারো, জীবনে অনেক পস্তাবা। তুমি যদি এখন ভালো রেজাল্ট করে আমাদের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারো, এরকম বড় বড় ভার্সিটিতে, পাবলিক ভার্সিটিতে পড়তে পারো, তাহলে বুঝতে পারো জীবনটা কত আনন্দের, জীবনটা কত সুখের। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া মানে তোমার চারিপাশটাই পরিবর্তন হয়ে যাবে, তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যাবে, মানুষ তোমাকে অন্যভাবে সম্মান করবে। তাই তোমাদের সামনে পরীক্ষা এসএসসি, করোনা ভাইরাসের কারণে হয়তো কবে হবে সঠিক জানা যাচ্ছে না যে পরীক্ষা। তারপরও পড়াশোনাটা রেগুলার করো আর প্রিপারেশন নাও যে অ্যাডমিশনে খুব ভালো একটা ফলাফল করবে। আপনারা হয়তো ভাবছেন আমার চোখের সমস্যা, আমি চশমা ব্যবহার করি না কেন? আমি চশমা ব্যবহার করি না কারণ আমার চোখের রেটিনার সমস্যা, যা চশমা দ্বারা সমাধান হবে না। আর ডাক্তার বলেছে যে আমার বয়সের সাথে সাথে চোখের সমস্যা আরও বাড়তে থাকবে। এখন আমার চ্যানেলের মূল টপিক হচ্ছে এসএসসি, এইচএসসি ও অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশন, বিভিন্ন প্রবলেম সলভ করা, এগুলোই। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ যে ধৈর্য সহকারে আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আশা করি সামনেও আমার সাথে থাকবেন। আর প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড মাস্ট বি বেল আইকনটাই